ভারতে মনে হয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে RAW বা র এই নামটি শোনেনি। র হল ভারত সরকারের ইন্টেলিজেন্স এজেন্সি বা গুপ্তচর সংস্থা। র এর পুরো কথা হল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। র এর বিভিন্ন রোমাঞ্চকর গল্প বা সিনেমা আমরা প্রায় সকলেই শুনেছি বা দেখেছি। র এর গল্প শুনতে যতটা ইন্টারেস্টিং লাগে, বাস্তবে র এর কাজ ঠিক ততটাই কঠিন এবং রিস্কি। পৃথিবীর টপ 5 গুপ্তচর সংস্থার মধ্যে র অন্যতম। CIA, M16, মোসাদ, KGB পৃথিবী বিখ্যাত এইসব ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে একদম প্রথম সারিতে র এর পজিশন। 1971 সালে বাংলাদেশ গঠন করা, পাকিস্তানের কাহুতা শহরে অবস্থিত খান রিসার্চ ইনস্টিটিউশন থেকে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের ব্লুপ্রিন্ট বের করে আনা, ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করা, কোল্ড ওয়ার চলাকালীন একাধিক আফ্রিকান দেশের স্বাধীনতা আন্দোলনকে গোপনে সাপোর্ট করা, এই রকম বিভিন্ন ক্ষেত্রে র এর অবদান বলে শেষ করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের এই গুপ্তচর সংস্থা কবে তৈরি হয়েছিল? এর উত্তর হল 1968 সালে র গঠন করা হয়েছিল। এখন প্রশ্ন উঠতেই পারে, ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু এর 20 বছর বাদে 1968 সালে র গঠন করা হয়। তাহলে এত বছর ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্সের কাজকর্ম চলত কিভাবে? র তৈরি হওয়ার আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স অ্যাফেয়ার দুটোই দেখভাল করত IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। IB তৈরি হয়েছিল 1909 সালে ব্রিটিশ আমলে, যখন ভারতের স্বাধীনতা আন্দোলন বাড়তে থাকে। স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপের উপর গোপনে নজর রাখতে 1909 সালে ব্রিটিশ সরকার ইংল্যান্ডে তৈরি করে ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস। 1921 সালে ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিসের নাম বদল করে রাখা হয় ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স বা IPI। 1947 সালে ভারত স্বাধীন হয় এবং ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্সের নাম পাল্টে রাখা হয় ইন্টেলিজেন্স ব্যুরো বা সংক্ষেপে IB। IB ভারতের হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করত। এই সময় IB দেশের ভেতরে এবং দেশের বাইরে দু জায়গাতেই ইন্টেলিজেন্স অ্যাফেয়ার সামলাত। এর মধ্যে 1962 সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়, যা সেই সময়কার সবথেকে বড় ইন্টেলিজেন্স ফেলিওর বলা হয়। IB সেই সময় ইন্দো চায়না বর্ডারে চাইনিজ আর্মির ব্যাপারে সঠিক ইনফরমেশন দিতে পারেনি। IBর এই ব্যর্থতার জন্য ভারতকে বড় মূল্য চোকাতে হয়। ইন্দো চায়না যুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু IBকে আরও শক্তিশালী করার জন্য আরও দুটো এজেন্সি তৈরি করেন, যাদের কাজ ছিল IBকে ইন্টেলিজেন্স ইনপুট প্রোভাইড করা। যে নতুন দুটো এজেন্সি গঠন করা হয় সেগুলো হলো ARC এবং SFF। ARC হলো অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার এবং SFF হলো স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। ARC এবং SFF এর প্রধান কাজ ছিল ভারত চীন সীমান্ত বরাবর নজরদারি চালানো। 1963 সালের 4 জুন ARC তৈরি করা হয় এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখে IB অফিসার RN কাও, পুরো নাম রমেশ্বর নাথ কাও, তাকে ARCর প্রধান নিযুক্ত করা হয়। এই সময় ভারত যখন ভারত চীন সীমান্ত নিয়ে ব্যস্ত, সেই সময় ভারতের আর এক প্রতিবেশী পাকিস্তান ভারতের বর্ডার ক্রস করে ব্যাপক আকারে অনুপ্রবেশ করতে থাকে। এর ফলে ভারত চীন যুদ্ধের মাত্র 3 বছরের মধ্যে 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়। যদিও ভারত পাকিস্তানকে এই যুদ্ধে নাস্তানুবুদ করে ছেড়েছিল, তবুও বলা হয় ভারতের কাছে যদি সঠিক ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকত তবে পাকিস্তানের এই যুদ্ধের প্ল্যান বানচাল করা যেত। এই সময় IBর যে লেভেলে কাজ করার কথা ছিল সেই অনুযায়ী তারা কাজ করতে পারেনি। IB যদি সময় থাকতে ইন্টেলিজেন্স জোগাড় করতে পারত তবে অনেক আগেই পাকিস্তানি অনুপ্রবেশ আটকে দেওয়া যেত। বাস্তবে IBর ফরেন ইন্টেলিজেন্স আবারও ব্যর্থ হয় এবং পরিণামে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। এই সময় তৎকালীন সেনাপ্রধান জেনারেল জয়ন্তনাথ চৌধুরী আরও একটি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রয়োজনীয়তার কথা জানান, যেটা শুধুমাত্র ফরেন ইন্টেলিজেন্স ডিল করবে।
1965 সালের সেপ্টেম্বরে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয় এবং ঠিক তার কয়েক মাস পরে 1966 সালের 11 জানুয়ারি উজবেকিস্তানের তাশখান্ড শহরে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়। 1965 সালে আইবির ব্যর্থতার কারণে ভারত পাকিস্তান যুদ্ধ এবং তার কয়েক মাসের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফর চলাকালীন রহস্যজনক মৃত্যু। এই দুই ঘটনার কারণে ভারতের ডিফেন্স সিস্টেমের আমূল পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। ভারত বুঝতে পারে যে তার ডিফেন্স সিস্টেমকে মজবুত করতে হলে তার ফরেন স্পাই সিস্টেমকেও মজবুত করতে হবে। লাল বাহাদুর শাস্ত্রীর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পরেই ইন্দিরা গান্ধী আইবির একজন টপ নচ অফিসার রামেশ্বর নাথ কাউকে, যিনি RN কাউ নামে অধিক পরিচিত, তাকে অফিসে ডেকে পাঠান এবং একটি এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি তৈরির ব্যাপারে তার মতামত জানতে চান। সেই সঙ্গে ইন্দিরা গান্ধী তাকে এই প্রজেক্টের একটি ব্লুপ্রিন্ট সাবমিট করতে বলেন। বহু প্ল্যানিং, মিটিং, আলোচনার পর অবশেষে 1968 সালের 21শে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে বহুকাঙ্ক্ষিত ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যা সংক্ষেপে RAW বা র এর প্রথম ডিরেক্টর নিযুক্ত হন RN কাউ। এর রিক্রুটমেন্ট, ট্রেনিং সহ যাবতীয় কাজকর্ম পুরোপুরি ক্লাসিফাইড, অত্যন্ত গোপন। পাবলিক ডোমেনে সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। বর্তমানে এর কয়েকজন প্রাক্তন অফিসার এর কাজকর্ম সম্বন্ধে দু একটা বই লিখেছেন, সেখান থেকে সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রাথমিকভাবে মাত্র 200 জন অফিসার নিয়ে তার পথ চলা শুরু করে। একদম প্রথমে আইবি থেকে রিক্রুটমেন্ট করত, পরে তার নিজস্ব ক্যাডার গঠন করে। এর ক্যাডারকে বলা হয় RAS, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সার্ভিসেস। 1971 সালে RAS এর ফার্স্ট ব্যাচ বের হয়। RN কাউয়ের নেতৃত্বে খুবই অল্প সময়ের মধ্যেই একটি ওয়ার্ল্ড ফেমাস ইন্টেলিজেন্স এজেন্সি হয়ে ওঠে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম। এরপরেই পাকিস্তানের কাহুতা শহরে অবস্থিত খান রিসার্চ ইনস্টিটিউট থেকে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের পুরো ডিটেলস বের করে আনা, এক কথায় গ্রেট অ্যাচিভমেন্ট। এভাবেই RN কাউয়ের নির্দেশনায় এর কাজকর্ম প্ল্যান মাফিক চলতে থাকে। দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় এর যারা স্টাফ ছিলেন তাদের পোস্টিং দেওয়া হয়। এর কাজকর্ম জোর কদমে চলতে থাকে। যখন তৈরি হয়েছিল তখন তার স্টাফ ছিল মাত্র 200 জন। তারপর স্টাফ বাড়তে বাড়তে 1977 সালের মধ্যে স্টাফ সংখ্যা হয় প্রায় 5000। 1968 সাল থেকে 1977 সাল পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। 1977 সালে দেশে প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়। ইন্দিরা গান্ধীর জায়গায় মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। মোরারজি দেশাই এটা মনে করতেন যে ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী কে তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন। সেই কারণে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পরেই এর উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে থাকেন। RN কাউ এর ডাইরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। ইন্দিরা গান্ধীর আমলে যে স্বাধীনতা পেত তার অনেকটাই কমিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে এর কাজের পরিধিও অনেক ছোট করে দেওয়া হয়। এর স্টাফদের বেশিরভাগকে অফিস ওয়ার্কের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। এর বাজেটেও অনেক কাটছাট করা হয়। এর ফলে এর যেসব মেজর অপারেশন চলছিল, যেমন এর রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সিক্রেট মিশন, সব কিছুই মাঝপথে বন্ধ হয়ে যায়। এইসব করার ফলে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে এবং তার অবজেক্টিভ থেকে অনেকটাই সরে আসে। ফান্ডিং কমে যাওয়ার ফলে এর অনেক ফিল্ড অফিসারকে ফেরত নিয়ে আসা হয়। সব মিলিয়ে যে শক্তি নিয়ে তার কাজ করছিল তা নিস্তেজ হয়ে আসে। প্রায় 3 বছর এই অবস্থা চলার পর 1980 সালে আবার ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর আবার ধীরে ধীরে তার নিজের কাজ শুরু করে। এর আবার পুরনো ফর্ম ফিরে পেতে মোটামুটি 4 বছর লেগে যায়, অর্থাৎ 1984 সাল নাগাদ আবার তার আগের ট্র্যাকে ফিরে আসে।
এরপর থেকে আজ পর্যন্ত তার নিজস্ব কর্মপদ্ধতিতে দেশের সুরক্ষার কাজ করে চলেছে। এখানে একটি ঘটনার উল্লেখ না করলেই নয়। যে ঘটনাটি এখানে উল্লেখ করছি সেটা অফ দ্য রেকর্ড। এই ঘটনার কথা কোনো মেন স্ট্রিম মিডিয়াতে পাওয়া যাবে না বা এর কোনো এভিডেন্সও নেই। সেটা হলো 1999 সালের কার্গিল যুদ্ধ। কার্গিল যুদ্ধের সময় এর বিভিন্ন র্যাঙ্কের 80 জন অফিসার শহীদ হন। সিক্রেট সার্ভিসের প্রোটোকল অনুযায়ী কোনো সিক্রেট সার্ভিস অফিসার বা এজেন্টকে সরকারের তরফ থেকে কোনো স্বীকৃতি বা অ্যাওয়ার্ড দেওয়ার নিয়ম নেই। কিন্তু কার্গিল যুদ্ধের পর এর উপর মহল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রিন্সিপাল সেক্রেটারির কাছে অনুরোধ করা হয় যে কার্গিল যুদ্ধে শহীদ 80 জন অফিসারকে স্বীকৃতি দেওয়ার জন্য। পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস থেকে সেই অনুরোধ রিজেক্ট করে দেওয়া হয়। পরে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই কথা জানতে পেরে একদিন এর কয়েকজন টপ মোস্ট অফিসারকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডেকে পাঠান এবং বন্ধ ঘরের মধ্যে যে 80 জন অফিসার কার্গিল যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নাম উচ্চারণ করেন এবং প্রত্যেকের জন্য স্পেশাল মেডেল উপস্থিত অফিসারদের হাতে তুলে দেন। এই ঘটনার কথা কোথাও রেকর্ড নেই। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এইভাবেই পর্দার পেছনে থেকে নিরলসভাবে হাজার বাধা বিঘ্ন উপেক্ষা করে নিজেদের জীবন বিপন্ন করে ভারত এবং ভারতের 150 কোটি মানুষের সুরক্ষায় কাজ করে চলেছে।